প্রিয় দর্শক, আমি শাহরিয়ার নাজিম জয়, এটিভি ইউএসএতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আজ এক্সক্লুসিভ ইন্টারভিউতে আছেন সামিরা আহমেদ। তিনি নিজে একজন পরিচিত মুখ এখন, এবং তার আরেকটি পরিচয় আছে যেটা সারা বাংলার মানুষ জানে, মহানায়ক সালমান শাহর স্ত্রী, তিনি সাবেক স্ত্রী। আপনি তো এখন একজন বিজনেস উইম্যান, আমি যতদূর জানি আপনি একটি ব্যবসার সাথে জড়িত, নিয়মিত অফিস করেন। তো একজন কর্মজীবী নারী হিসেবে কি ব্যবসায় কেন ইনভলভ হলেন এবং ব্যবসার আনন্দটা কি পাচ্ছেন? এটা একটা সুন্দর প্রশ্ন, কোনোদিন আমাকে কেউ করেনি। আমি আসলে ব্যবসা আজকের থেকে না, আমার আম্মা বিজনেস ওম্যান, শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 51 ইয়ার্স। আমাদের একটা পুরনো পার্লার আছে চিটাগংয়ে, তো সেটা ফার্স্ট বিজনেসটা আমার ছিল পার্লারের। সেটা ছিল আমার এই বাসা যেখানে এসছো, এটা নিচের A1টা আমার এখানে ছিল। সেখানে আমি 14 বছর বিউটি পার্লার আমার ব্যবসা ছিল। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং এভরিডে এভার সিন্স দেন। তখন ওটা 2007 থেকে 2014 পর্যন্ত আমি কাজ করেছি। 14 থেকে একটা ব্রেক নিয়ে আবার এই 24 থেকে শুরু করলাম আবার নতুনভাবে। এখন আমি কিছু রিয়েল এস্টেট, আই হ্যাভ টোল্ড ইউ অ্যাবাউট ইট, তো এগুলো নিয়ে কাজ করছি এখন আপাতত। আপু, বর্তমান সংসার পরিবারের সদস্য কারা? হাজবেন্ড কে, বাচ্চারা কি, এই বিষয়টা একটু জানতে চাই। আমার হাজবেন্ড হচ্ছে ইশতিয়াক আহমেদ, উনি সাবেক ন্যাশনাল এক্স ক্রিকেটার। ওনার হি অলসো হ্যাজ এ ভেরি গুড, উনি ব্যাংকেও ছিলেন ফর দ্য লাস্ট 35 ইয়ার্স। হি ইজ নাও রিটায়ার্ড। উনি BCCI দিয়ে শুরু করেছিলেন, তারপর উনি EBL-এ ছিলেন, তারপর NCC দিয়ে উনি রিটায়ারমেন্টে যান। হি ইজ এ ফিনান্সিয়াল কনসালটেন্ট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট। এখন হি ইজ লুকিং আফটার দ্যাট ডিপার্টমেন্ট। আর আমার ছেলে মেয়ে 3টা। আমার ছেলে বড় মায়াজ, পড়াশোনা শেষ করে বাইরে থেকে এসছে। মেরিসা আমার মেঝো মেয়ে, সে O লেভেলস দিয়েছে, এখন A লেভেলস দিচ্ছে। আর মাদিয়া O লেভেলসে ভর্তি হয়েছে। বাহ, এখন একজন পরিপূর্ণ নারীর সফল জীবনের দিকে আপনি ধাবিত হচ্ছেন। ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে এবং আপনিও আপনার জায়গা গুছিয়ে একদম সুন্দরভাবে লাইফ সেট। তো জীবনের এক্সপেরিয়েন্সটা কি আপনার, এক কথায়? আলহামদুলিল্লাহ এখন সেট, কিন্তু আমি তো আসলে সবসময় একটা খুব আনস্টেবল, একটা আনসেট একটা সিচুয়েশনে থাকতে হতো। আই এম শিওর তোমরা জানো ভালো করেই যে ইমনের যে ব্যাপারটা, ইমনের কারণে, মানে ইমনের কারণে বলবো না, ইমনের জন্য যে ঘটনাটা, আমার এক শাশুড়ি উনি যেভাবে আমাকে ফ্রেম করেছেন, যেভাবে উনি আমাকে ফলস অ্যাকিউজেশনস দিয়েছেন, ওগুলোর কারণে আমি অনেক সময় অনেক কিছুতে, অনেক লাইফে অনেক, আমার জার্নিটা খুব কষ্টের ছিল। ইট ওয়াজ আ স্ট্রাগল ফর মি, ইট ওয়াজ আ ফাইট উইদিন মি। ইট ওয়াজ নট আ ফাইট উইথ কারোর সাথে যে আমাকে গিয়ে ঝগড়া করতে হচ্ছে সেটা না, কিন্তু সারাটাক্ষণ নিজের ইমোশনাল স্টেবিলিটি রাখা, ফিনান্সিয়াল, স্পিরিচুয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট। জয় সালমান শাহ একদমই সবার হৃদয়ে গেঁথে যাওয়া একটি নাম। মা কিন্তু সারা জীবন কানলো, ছেলে ছেলে করলো, কিন্তু সামিরা কিন্তু সালমান শাহ মরে যাবার পর বিয়ে করলো, তার সন্তান হলো, নতুন জীবন হলো, আবার পুনরায় যাকে বিয়ে করেছিল তাকে ছেড়ে অন্য জায়গায় সংসার করলো এবং সুখে শান্তিতে জীবন যাপন করলো। তো ভক্তরা তো মার পক্ষেই থাকবে নাকি বউয়ের পক্ষে থাকবে? বউ যদি সালমান শাহর মৃত্যুর পর আর বিয়ে না করতো, সালমান শাহকে ঘিরেই থাকতো, তাহলে তো যুদ্ধটা সমান সমান হতো। এখন তো যুদ্ধটা সমান জায়গায় নাই। সমান জায়গায় নাই দেখেই তো উনি অনেক বেশি প্রাধান্য পাচ্ছেন, কিন্তু আসলে তো উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। যদি এটা সত্যিকারে দেখা হয়, লজিক্যালি, ইফ ইউ হ্যাভ টু গো বাই দ্য ডকুমেন্টস অ্যান্ড দ্য পেপার্স অ্যান্ড দ্য সিস্টেম অ্যান্ড লিগাল, আমাদের ল যদি আইনের মধ্যে দিয়ে আপনি যেতে হয়, তাহলে তো সব দিক দিয়ে আমি 100-100, কারণ ইট ইজ সুসাইড। কিন্তু আপু, এখানে আমি একটু বলি আপু, এখানে এটা তো একটা আইনি প্রক্রিয়া। হ্যাঁ, সুইসাইড বা এটা মার্ডার, এটা ডিসিশন দেবে কোর্ট। দেওয়া তো হচ্ছে বারবার দেওয়া হচ্ছে বা দেওয়া হোক, কিন্তু কোর্ট দেওয়ার আগেই আপনি বলছেন আত্মহত্যা। এই জায়গায় কি না, কেন আমি এটা বলবো না? না 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 না, এখানে তো ব্যাপার আছে। একটা যে জিনিসটা আমি নিজের চোখে দেখেছি, যে জিনিসটা আমার বাসায় হয়েছে, আমার ঘরে, আমার বেডরুমে হয়নি, অন্য একটা বেডরুমে হয়েছে। সো আই হ্যাভ বিন অলমোস্ট অ্যান আই উইটনেস টু ইট। আপনি যেটা বললেন যে মা আর বউ কখনো একই প্ল্যাটফর্মে আসবে না, মা সবসময়
যদি আপনি ওই না, স্যাক্রিফাইসটা ওই করতেন? স্যাক্রিফাইসটা আমি কেন করব? ওই স্যাক্রিফাইসটা কি নীলা চৌধুরী করতো? উনার ইয়াং বয়সে, উনি যদি আমার বয়সে 21 বছরের মেয়ে থাকতো, আপনি কি আমাকে বলতে চান উনি আর বিয়ে করতেন না? উনি যদি আমার জায়গায় হতো, আপনি যে আমাকে ওনার জায়গায় নিচ্ছেন, আপনি ওনাকে আমার জায়গায় আনেন। উনি যদি একটা খারাপ শাশুড়ি হয়, বউকে অত্যাচার করে, বউকে দোষ দিত, ওই বউ কী করতো? এই বাসায় থাকবে। কেন আমি ওনার কাছে ফেরত যাব? আমি তো সোনা থেকে সরেই যাব, এটাই স্বাভাবিক। বিকজ শি ইজ অ্যাটাকিং মি, শি ইজ অ্যাকিউজিং মি, শি ইজ হিটিং মি। সে আমাকে মারছে, সে আমাকে লাথি দিচ্ছে পা দিয়ে। হ্যাঁ, তো ওই মহিলার কাছে আমি ফেরত যাব? আর সে যে এটাতে বললেন, মা তো মার জায়গায় থাকবে, আমি মার জায়গাটা এখনও মার জায়গায় রাখতে চাই। আমি নিজেও একটা মা। হ্যাঁ, তো বাচ্চাদের জায়গা মার জায়গা কোনো ওখানেও জায়গায়, কিন্তু উনি যে কাজটা করছেন, উনি কিন্তু ইমনের জায়গাটাকে ঠিক রাখছেন না, ইমনের জন্য কিছু করছেন না, উনি কিন্তু সালমান শাহ করছেন। আপনি কি বলতে পারবেন অমিতাভ বচ্চনের মার নাম কি? কেন? অমিতাভ বচ্চন কি কম ফেমাস? আপনি বলতে চান? টম ক্রুজের মার নাম কি বলেন না একটু? মেরিলিন মনরোর মার নাম কি? এলভিস প্রেসলির মার নাম কি? মাইকেল জ্যাকসনের মার নাম কি? Why don't you know? Because you know why we don't know? People have not made a business out of this. She has done that. উনি এই জায়গাটা মানুষের আবেগে উনি বারবার হাত দেন। আর আমি নীলা চৌধুরী, আমি নেত্রী, উনার কথাটা আগে আসে, এবং উনার মুখ থেকে যখন সালমান শাহ শব্দটা আসে, আমার কাছে খুব আশ্চর্য লাগে, জানেন? ওনার বাচ্চা তো সালমান শাহ না, ওনার বাচ্চা কিন্তু ইমন। আচ্ছা আপু, একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আমার মনে এলো, যে একটি নতুন সংসার, আপনার ছেলে মেয়ে, হাজব্যান্ড, এরপর আপনার নতুন জীবন যে ধারায় এগিয়েছে, এই যে আপনার সন্তানরা বা আপনার যে হাজব্যান্ড কতটুকু প্রভাবিত হয় আপনার আগের সেই জীবন এবং সেই জীবনের যেই কলঙ্ক বা যেই ধরেন ভার আপনাকে বহন করতে হয়, সব কিছু মিলিয়ে তাদেরকে ফেস করেন কিভাবে? সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে এখানেই, যেটা আমরা কলঙ্ক হিসাবে চিন্তা করি না। একটা মানুষ যখন এইভাবে চলে যায়, কিন্তু আপনার উপর তো কলঙ্ক দেওয়া হয়। হ্যাঁ, এই জন্য আমি আসছি। একটা মানুষ যখন সুসাইড করে, এবং আমার ফ্যামিলি মেম্বার্স তো অবভিয়াসলি জানে যে এটা সুসাইড, এবং আমার বাচ্চারা যখন হয়েছে তাদেরকেও আমি অবশ্যই খুলে বলেছি। তো সব কিছু থেকে ওই সাইড থেকে আমার কখনো আই নেভার হ্যাড টু ফেস, বরং ওরাই আমার সাপোর্ট সিস্টেম ছিল। এটা বাচ্চাদের বাবার মুশতাকের কথাই বলেন, বা এখন আমার হাজব্যান্ড ইশতিয়াক আহমেদ, উনি আমাকে 100%, উনিও তো একটা, হি ইজ অলসো মিডিয়া ম্যান, আই এম শিওর ইউ নো দ্যাট। তো উনিও, ওনার কাছ থেকে আমি 100% সাপোর্টটা পাচ্ছি। আর কলঙ্কর কথা যেটা আপনি বলছেন, সেটা শুধুমাত্র নীলা চৌধুরীর তরফ থেকে আসেন, এবং নীলা চৌধুরী এটাতে সক্ষম হয়েছেন বাংলাদেশের মানুষকে ইমোশনালি তাদের আবেগটাকে বিভ্রান্ত করতে। আপু, আপনার এত ভালোবাসা ছিল, আপনারা প্রেম করে বিয়ে করেছেন। হ্যাঁ, একটা মানুষ সুপারস্টার আত্মহত্যা করলো, তো আত্মহত্যা তো একটা কারণে করে নাই, তার মনে অনেক যন্ত্রণা, অনেক কিছুর মিশ্রণ ছিল। যে রাতে 6 সেপ্টেম্বর আত্মহত্যাটা যেই সকালে করলেন, রাতের ঘটনা যদি বলি, তখন তো বাড়িতে আপনি ছিলেন। রাতেটা হয়নি, এটা সকালে হয়েছে, কিন্তু রাতে তো আপনি ছিলেন। হ্যাঁ, ছিলাম। ওই দিন এক্স্যাক্টলি রাতের ঘটনাটা আপনি বলেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই বিষয়টি, সেটি হচ্ছে যে আপনারা যারা যারা ওই রাতে কিংবা পরদিন উপস্থিত ছিলেন, প্রত্যেকের ঘাড়েই তো একটা অপবাদ আসে যে আপনারা তো উপস্থিত, আপনাদের সাথে কি ঘটেছিল। এটা তো আসবেই স্বাভাবিকভাবে। দেখেন, আমাদের দেশে প্রথমত বাংলাদেশ এই সাইডে, আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আমাদের প্রথমেই যখন একটা প্রবলেম হয়, প্রথমেই বউকে দোষ দেওয়া হয় বা শাশুড়িকে দোষ দেওয়া হয়। শাশুড়ি বউর মধ্যে যে এই প্রবলেমটা, এটা উই নিড টু কাম আউট অফ দিস ফার্স্টলি, বিকজ আমরা কিন্তু উইমেন অফ টুডে, আমরা কেন এই জিনিসটা থেকে এখনো বের হয়ে আসতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের জীবন থেকে আরো বেশি এস্টাবলিশ। জয়, কিভাবে বের হব? উনি আমাকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন। উনি যদি আমাকে নর্মাল কিছু বলতো, যে সামিরা দুষ্টু, সামিরা টাকা নিয়ে গেছে, সামিরা খারাপ, সামিরার সাথে আমি কথা বলবো না, আমার ছেলে ওর জন্য মারা গেছে, আমি কি মাফ করবো না, তাহলে আমি ওনাকে মারাতে যেতাম, বলতাম আম্মা আপনি ভুল বুঝছেন, কেন এরকম করছেন, আপনি পাগলামি করছেন, আপনি ওনাকে আদর করতাম, জড়িয়ে ধরতাম। কিন্তু when she is calling me an আসামি, she cannot call me an আসামি until it is proven। সেটা তো অবশ্যই আপনাকে আত্মপক্ষ সমর্থন করতেই হবে। এই যে একজন সুপারস্টারের মৃত্যুতে, আত্মহত্যাতে
তার পেছনে নিশ্চয়ই অনেকগুলো ঘটনা থাকে। একটা মানুষ তো অকারণে আত্মহত্যা করে না। সে অনেকগুলো ঘটনা যদি আমরা একটু সংক্ষিপ্ত করে বলি, ধরেন 3 জন মানুষকে যদি দোষী করি, 3 জন মানুষ কে কে হতে পারে যারা প্রত্যক্ষভাবে দায়ী সালমান শাহর আত্মহত্যার জন্য? আমি তো প্রথমেই বলবো যে ফার্স্ট অফ অল ইমনের বয়সটা তো খুব কম ছিল। আর এই কথাটা কিন্তু ভুল জয়, আমরা যে জিনিসটা ভাবি যে আত্মহত্যা করতে হলে অনেক কারণ লাগে, আত্মহত্যা কিন্তু একটা কারণেও হয়। ইট ডাজন্ট নিড মেনি রিজনস, ওকে। আর ওই সময় যখন 96-এ ছিল, উই ওয়ার নট, আমরা অনলাইন ওয়াইফাই, উই ওয়ার নট, এগুলো বুঝতাম না আমরা তখন, তাই না? তো ওই সময়টা মেন্টাল হেলথ, রিহ্যাবিলিটেশন, এগুলো কিন্তু কোনো কিছু আমাদের জানা ছিল। সাইকিয়াট্রিস্ট ভাবতাম পাগলে যায়, হ্যাঁ, কাউন্সেলিং, ম্যারেজ কাউন্সেলিং, বাবা মার সাথে প্রবলেম হলে মার সাথে ছেলের কাউন্সেলিং, এত আধুনিক চিন্তাধারা ছিল না। না। তো তুমি এই কথাটা বললে কিন্তু ভুল হবে যে একটা দুইটা তিনটা না, আমি তিনটা কেন, আমি 6টা নাম নিতে পারি, আমি 9টা নাম নিতে পারি। আপনি 3টা নাম নেন না আপু? আমি 3টা নাম নিতে গেলে তো এখন এটা খুব ডিরেক্ট হয়ে যাবে না, আমি তো ওরকম করে করতে কাউকে চাই না। 3টা নাম নিলে আমি 3বারই নীলা চৌধুরী বলবো। ওকে, আপনি সালমান শাহর আত্মহত্যার জন্য পরোক্ষভাবে দায়ী 3টি নামই নীলা চৌধুরীর নাম নিলেন। হ্যাঁ, আমি 4 নম্বর নামটা জানতে চাই, কার? না তুমি বলেছো আমাকে 3টাই আপনার 3 বলতে নাম হবে, বলা না আমি শেষ। 4 নম্বর বলবো না। এই এই ঘটনার সাথে রাখবো, কারণ আমি জানি 4 নম্বরটা কোথায় যাচ্ছে। এই কষ্টের সাথে সালমান শাহর জীবনের এই কষ্ট, আত্মহত্যা কিংবা তার কষ্ট পাওয়ার সাথে সামিরার কোনো ভূমিকা নাই, এটা ক্লিয়ার আপনার বক্তব্য? আমি একদম ক্লিয়ার। তাহলে আপনি যদি বলেন, আপনার কাছে যখন চট্টগ্রামে সে বেড়াতে যেত, সে কিন্তু সন্ত্রাসীদের হামলায় পড়েছিল। না, এগুলো মিথ্যা কথা। কিন্তু সে এগুলো আপনাদের শোনা কথা। টেলিভিশন নাটকের অভিনয় জয়, যখন এগুলো কলাবাগানে আপনাদের শোনা করতে কথা। যাচ্ছিল, তখনও সে অ্যাট্রাক্ট হয়েছিল সন্ত্রাসীর দ্বারা। আপনি এগুলো সে শোনা পিস্তল রেখেছিল, সে বডিগার্ড রেখেছিল, পত্রিকায় তাকে নিয়ে নিউজ হয়েছিল, তাকে বিভিন্ন সংস্থা থেকে বাদ দেওয়া হচ্ছিল। এটা সেই সময় আপনি তাকে কি মেন্টাল সাপোর্ট দিয়েছিলেন? না, এটা ওই মেন্টাল সাপোর্টের সময় হয়নি, এটা আমি যাওয়ার পরে হয়েছে। আমি থাকা অবস্থায় এগুলো কিছু হয়নি। আমি যখন চিটাগং চলে গেলাম তখন ইমনের পাগলামিগুলো, মানে তার টাইম টেবিল, ইউজুয়ালি কী হতো, শুটিংয়ে যখন যেত ইমনের সাথে আমি যেতাম। সো আই ওয়াজ লাইক অলমোস্ট হিজ অ্যাসিস্ট্যান্ট। তখনকার দিনে তার মানিশ মালহোত্রা ছিল না যে কাপড় নিয়ে আসবে, একজন ধরে থাকবে, 3জন ভ্যানে দাঁড়িয়ে থাকবে, এরকম ছিল না। আমরা নিজেরাই ঘড়ি এনে, এটা পরো, এটা তোমার কন্টিনিউটি ছবির সাথে, এই বেল পরো, এই সানগ্লাস পরো, না না এটা না, না এটা তো গোল্ডেন, না সিলভারটা, এরকম করে করে আমি ইমনই করতাম, করে কোনো থার্ড পার্সন নাই। হ্যাঁ, বাসা তো আমরা দুজনই আছি না, কাজে লোকরা হেল্প করতো, বলতাম যা বল, উঠে উপরে থেকে নামিয়ে দাও, এটা এরকম। তো আমরা যখন একসাথে শুটিংয়ে যেতাম, ইট ওয়াজ এ ডিফারেন্ট লাইফ। কিন্তু আমি যখন চলে গেলাম ঢাকায় থেকে চিটাগংয়ে অভিমান করে কোনো একটা কারণে, কারণটা বলবো, তুমি জানতে চাচ্ছ, আমি বুঝতে পারছি, কারণে আসবো। সেই কারণটার জন্য যখন আমি অভিমান করে চিটাগং চলে গেলাম, তখন ইমন শুটিং যাওয়া বন্ধ করে দিল। ও সময় মতো শুটিংয়ে যাচ্ছে না। এখানে শুটিংয়ে খুব ভালো করেই তুমি বুঝো, আমি তোকে বারবার তুমি করে বলছি, তুমি ছোট ভাইয়ের মতো আমার। ওখানে শুটিংয়ের স্পটে সব কিছু রেডি করা আছে, কিন্তু নায়ক আসছে না। নায়ক আসার কথা 10টা, 12টা, 2টা, 3টা, 6টার দিকে এসে হাজির হয়ে বলছে যে আমি এখন করবো না শুটিং, বা ও ডিস্টার্ব মাইন্ড ছিল, ও আপসেট ছিল। তা আমি তোমাকে একটা প্রশ্ন করি, ওই সময় তো আমি ছিলাম না, আমি না হলে খারাপ, আমি তো বউরা তো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমাকে তো তুমি অলরেডি বলছো মা বউর মধ্যে অনেক তফাৎ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মার কাজ কি ছিল? মা তো ঢাকায় গ্রিন রোড আর স্কাটারেই তো আমার বাসা ছিল, তো মা কেন এসে ছেলের কাছে থাকলো না, ছেলে কেন মার কাছে গিয়ে থাকলো না? তুমি এটার প্রশ্ন আমাকে দাও উত্তর। তোমাকে আমি প্রশ্ন করলাম, কি সমস্যা ছিল মা ছেলের মধ্যে যে মা ছেলের কাছে এসে থাকলো না, বা ছেলে মার কাছে গেল না? আমি তো চিটো, আমি খারাপ, যে আমি খারাপ। মাকে নিয়ে তার ভেতর ফ্রাস্ট্রেশন ছিল, অবশ্যই ছিল, আগেও বলেছেন। হ্যাঁ অবশ্যই ছিল, এবং একটু না, এটা অনেক চরম পর্যায়ে। এটা এমন এক পর্যায়ে, ইট বিকামস লাইক আ মেন্টাল, তুমি এটাকে সাপ্রেস করতে 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 একটা ডিপ্রেশনকে যখন তুমি সাপ্রেস করো না, অনেক দিন যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে তোমার নার্ভাস ব্রেকডাউন হবে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড টু ইমন। আপনার কাছে একটু সংক্ষিপ্ত শুনতে চাই যে কিভাবে একটা মানুষ এত জলদি, এখানে আমরা দেখি যে এত স্ট্রাগল করতে করতে, সুপারস্টার, that's the birth of a superstar. একটা সুপারস্টার যখন হাইলি ট্যালেন্টেড হয়,
অনেক অ্যাক্টার্স হয়, সুপারস্টার কিন্তু খুব কম হয়। যেরকম ফর এক্সাম্পল আমরা যদি বলি যে কিরকম বলবো, আমি তোমাকে বাংলাদেশ নিয়ে আমি উদাহরণ দিতে চাই না, নিজেদের মধ্যে হয়ে যায়। ফর এক্সাম্পল ইন্ডিয়ায় যদি যাই, সুপারস্টার কিন্তু রাজেশ খান্না। হ্যাঁ, দেখো সুপারস্টার রাজেশ খান্না, অমিতাভকে কিন্তু সুপারস্টারের থেকে বেশি ব্রিলিয়েন্ট অ্যাক্টর হিসাবে বলা হয়, শাহরুখ খানকে সুপারস্টার বলা হয়। হ্যাঁ, আবার এক একজনকে এক একটা বলা হয়, বাট আমি যে জিনিসটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে ইমন ওয়াজ আ সুপারস্টার বাই বার্থ। ওর মধ্যে হি হ্যাড দ্যাট ট্যালেন্ট, হি হ্যাড দ্যাট অ্যাপিল, হি হ্যাড দ্য অ্যাট্রাকশন, অ্যান্ড ওর অ্যাক্টিং ওয়াজ ব্রিলিয়েন্ট, ফ্ললেস। এবং সেটা খুব দ্রুত পর্দায় ধরা পড়ে গেল। তাড়াতাড়ি এটা ওর যেহেতু দেখতে দেখতে ভালো ছিল, সবকিছু মিলিয়ে খুব দ্রুত তার। আর সুপারস্টার জন্ম কিন্তু তখনই হয় যখন মেয়ে ফ্যান ভক্ত বেশি হয়, মানে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য মেয়েরা তখনই সুপারস্টার হয় জয়, যখন ছেলে ভক্ত আপু বেশি এই হয়। এত অল্প বয়সে তিনি সুপারস্টার, তার চেয়ে অল্প বয়স আপনার, আপনি নিউলি ম্যারিড, জি। আপনারা কাপল, সেই সময় এত মেয়ে ভক্ত, আপনার হিংসাটা কেমন লাগতো? কিচ্ছু লাগতো না আমার খুব বেশি। আই ওয়াজ ভেরি প্রাউড অফ ইমন, বিকজ আমার সময়, বিয়ের সময় আমার বাবা মা তো বিয়ে মেনে নেন নাই। তো তখন আমার খুব কষ্ট ছিল যে আমার বাবা মার সাথে আমার একটা 8-10 মাসের কোনো যোগাযোগ ছিল না। তা আমি খুব কষ্ট পেতাম। যখন ইমনের উঠা শুরু করলো, তখন আমার একটু সাহস হলো যে না, আমি তো ভুল চুজ করিনি, আমি তো ঠিক জায়গায় আছি এবং বাবা মার সাথে কথা বলতে পারবো। এখানে কোনো মেয়ে ব্যাপারে তো কোনো প্রশ্নই কোনো উঠে না। কিছু আপনার গর্বের ব্যাপার ছিল। আমার আই ওয়াজ Even ভেরি আপনি প্রাউড অফ যখন ইমন। মৌসুমীর বিকল্প নতুন নায়িকা শাবনূরকে যখন সিলেক্ট করা হলো, আপনার ভূমিকা সেখানে কি ছিল? If you ask me, my favorite couple was Iman and Mousumi. দুজনের মধ্যে গ্ল্যামার ছিল, both were very glamorous, দেখতে সুন্দর, এবং ওদেরকে একসাথে this look very sweet together. ছবির সংখ্যা খুবই কম, 4টা, 4, only 4। হ্যাঁ, তো 4টা ছবি সংখ্যা। এখানেও একটা নীলা চৌধুরী পার্ট আছে, উনিও গিয়ে ঝগড়া করে ফেললেন মৌসুমীর মার সাথে। সোহান ভাইয়ের কাছে শোনা, ইমনের কাছে শোনা, ইমন তো ডাইরেক্ট আমাকে এসে সব বললো টললো। তো যাই হোক, এটা ওটার পর থেকে তো মৌসুমীও ঠিক করলো আর ইমনও সিদ্ধান্ত দুজন মিলেই নিল যে ঠিক আছে, আমাদের যখন ফ্যামিলির মধ্যে লেগে গেছে আমরা আর ছবি একসাথে করব না। তখন মৌসুমী চলে গেল সানির সাথে ছবি করতে, তখন আমরা পড়লাম নায়িকার খুঁজে। তখন এতেশাম আঙ্কেল বেঁচে ছিলেন। এতেশাম আঙ্কেলের হাত ধরে শাবনূরকে আমার শাশুড়ি আমাদের বাসায় নিয়ে আসেন, গ্রিন রোড আমার শ্বশুর বাড়িতে, যেটা ওনাদের ভাড়া বাসা ছিল, ওখানে ওকে নিয়ে আসেন। তখন শাবনূর একটা ছোট্ট একটা মেয়ে, শাবনূর আমার থেকে অনেক ছোট। হ্যাঁ, তো শাবনূর ছোট্ট একটা মেয়ে আসলো, খুব চটপটে চটপটে কথা বলছে না, করো খালি হাসে তাকায় চলে গেল। তো ইমন আর আমার পার্সোনালি পছন্দ হয়নি, নীলা চৌধুরীরও পছন্দ হয়নি। ওরা বললো না, কোথায় মানে মৌসুমীর মতো করে গ্রুম করতে সময় লাগবে, ওর গ্ল্যামারটা নাই, এটা ওইটা। তো আমরা কি করলাম, চাঁদনি রাত ছবিটা দেখতে গেলাম, ওর ফার্স্ট রিলিজ যেটা, চাঁদনি রাত, সরি। হ্যাঁ, তো ওই ছবিটা দেখতে গেলাম। ছবিটা দেখতে গিয়ে দেখলাম যে মেয়েটা খুব সুন্দর নাচে, শাবনূর ডান্সেস রিয়েলি ওয়েল। হ্যাঁ, তো ওর নাচ দেখে আমরা ভাবলাম যে ইমন তো কিছু প্লাস পয়েন্ট আছে, শি ক্যান ডান্স বেটার দেন মৌসুমী, কিছু একটা মৌসুমী থেকে বেটার আছে। তো ডান্সটা যখন আছে, মেকআপ টেকআপ দিয়ে আমরা গেট আপ টেটআপ দিয়ে লেটস ট্রাই একটা ছবি করি, সেটা হচ্ছে তুমি আমার। ওকে, জহুরুল হকে তমিজুদ্দিন রিজভি এটা ডিরেকশন, পরে কন্টিনিউ করতে হলো, উনি ইন্তেকাল করেছিলেন হাফে থেকে। তুমি আমারে গিয়ে তখন আমরা খেয়াল করলাম যে শাবনূরের প্রচুর ট্যালেন্ট, অ্যাক্টিং ট্যালেন্ট। ওই সময় সেটে আপনি থাকতেন সবসময়? হ্যাঁ, আমি ছিলাম, পুরো বান্দরবনেই আমি ছিলাম। এটাই তো সবচেয়ে মজার কথা, আমি কখনো ইমনকে ছাড়া ছিলাম না। যে কারণে শাবনূর বলেছিল যে সামিরা আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, শাবনূর বলেছিল, আমি তোমার ইয়েতেই দেখলাম তো, তুমি আমার ছবিতে প্রথম আমার শাবনূরের সাথে খুব কাছের থেকে শাবনূরকে দেখা, এবং খুব ছোট একটা মেয়ে ছিল, ইনোসেন্ট ছিল, খুব ফুরফুরা একটা প্রজাপতির মতো। তার মানে আমরা একটু যদি সংক্ষিপ্তভাবে আমরা এটার ক্লোজিংটা নিই, যে শাবনূরকে সিলেক্ট করা এবং শাবনূরকে গ্রুমিং করা, দুটোর মধ্যে আপনার ভূমিকা ছিল যথেষ্ট। এটা আপনি শাবনূরকে জিজ্ঞেস করেন না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। ছিল, আমি তো বলবো ছিল, এখন শাবনূর যদি না বলে। না, শাবনূরের কথা বলবে। শাবনূর তো বলেছে আপনি ভালো বন্ধু, এবং বলেছে সালমান শাহ তাকে পিচ্চি বলে ডাকতো, সে আর সালমান শাহ ভাই বোন। তাকে ঘিরে আপনার সন্দেহ কেন, এবং তাকে ঘিরে আপনার
তাকে ঘিরে আমার দাম্পত্য কোনো কলহ সন্দেহ, কেন হয়েছিল? তাকে ঘিরে আমার কোনো দাম্পত্য কলহ নিজের থেকে শুরু হয়নি। তাকে ঘিরে আমার কোনো সমস্যা শুরু হয়নি বাসায়। আমি কখনো ইমনের কোনো কিছু নিয়ে আমি জেলাস ফিল করতাম না। ইমন আমাকে প্রচণ্ড ভালোবেসেছিল এবং হি গেভ মি দ্যাট গ্রাউন্ড যে আমি তার লাইফের সব কিছু। এই জায়গাটাই ওর মায়ের সমস্যা ছিল এক। আর আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমি আসছি নায়িকার কাছে আসছি, সবকিছুতে মা কেটে আমি কামিং টু দ্য নায়িকা অলসো, আমি নায়িকার কাছে আসছি। তো ওই গ্রাউন্ডে যখন আমি ওখান থেকে স্ট্রেংথটা পেয়ে গেছিলাম, আমার নায়িকার সাথে কেন সমস্যা হবে? নায়িকার তো আমি তো জেনে শুনে আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছি যে ছেলেটা নায়কের কাজ করছে। তার হয়তো ছবিটা রিলিজ হয়নি, কিন্তু একদিন তো কেয়ামত সে কেয়ামত তাক রিলিজ হবে। আমি তো জানতাম সেটা, নাকি জানতাম না? জানতেন। হ্যাঁ, তো যদি জেনে থাকি তো সে নায়িকার পিছে নাচবে, গাছের পিছে ঘুরবে, নায়িকার পিছে দৌড়াবে, গান গাবে, অ্যাকশন হবে, ব্যথা পাবে, ইমোশনাল সিন হবে, রোমান্টিক সিন হবে, কাছে যাবে, এগুলো কি আমার জানা নেই? আজকালকার কি অ্যাক্টরদের ওয়াইফ নাই আর কেউ? আর আমরা কি শাহরুখ খান গৌরী দেখি না? তো সব কিছু, এটা কিন্তু ভুল কথা। এটা কিন্তু কোনোভাবে হিংসাটা নিজের থেকে আসে না। এটা কোনো হিংসা ছিল না, এটা কোনো প্রবলেমই ছিল না। এটা শুরু হয়েছে চিত্রালী পেপারে 12ই জুলাই লিখেছিল সালমান শাবনূর বিয়ে করে ফেলেছে। আপনাকে ইউ হ্যাভ টু সি দ্য ফ্যাক্ট। আপনি ফ্যাক্ট ছাড়া কথা বললে তো হবে না যে সামিরা এটা হিংসা করে ফেললো বা সামিরা বলে ফেললো। একটা নিউজ আসছে যখন বিয়ে করে ফেলেছিল, তখন আমি ইমনের সাথে অভিমান করে কোনো কথা না বলে আমি চিটং চলে গেছি। আমার ইমনের ঝগড়ার ইয়েটা ছিল, কিন্তু এই জায়গায় আপনার একদম কোনো কিছুই বিশ্বাস মানে হওয়ার তো কথা না যে বন্ডিং ছিল আপনার, আপনি যা বলছেন। তা বিয়ে পর্যন্ত কথা গড়াবার মতো কোনো কথা সহ্য করার মতো ছিল না। একটা ওয়াইফ কখনো, আমি যদি কেউ বলতো যে স্বামীকে 100% চেনে, যে 100% চেনা এক জিনিস, আর 100% আমার হাজবেন্ডের রেপুটেশনটাকে ঠিক রাখা এক জিনিস। যখন আমি নিউজের কথা ইমনকে বলেছি, ইমন আমার সাথে ইমনের একটু আর্গুমেন্ট অবশ্যই হয়েছে। তারপর ইমনকে আমি তাও ঝগড়া করিনি, আমি না ঝগড়া করে আমি চিটাগংয়ে ওকে না বলেই চলে গেছিলাম। তারপর ইমন চিটাগং এসে আমাকে বোঝানোর চেষ্টা করেছে। ইন দ্য মিন টাইম আপনারা জানেন আমাদের এই সিনেমার জগতে, এই ফর এক্সাম্পল যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমার উচিত হবে কিনা আমি জানি না, বুবলি অপু, কথা তো শেষ হয় না গল্প। হ্যাঁ, তো ওইভাবে তখনও এটা শেষ হয়নি। তখন হয়তো এত অনলাইন ইয়ে ছিল না, বাট কথা কিন্তু শুনতে হতো। তো একটা ওয়াইফ, আমি কিন্তু নায়িকা না, আই এম নট অ্যান অ্যাক্ট্রেস। আমার কিন্তু এটা ক্যারিয়ার না, আমার হাজব্যান্ডের ক্যারিয়ার। আমার কাজ হচ্ছে আমার হাজব্যান্ড সুস্থ থাকবে, আমার হাজব্যান্ড সুন্দর থাকবে, আমার হাজব্যান্ড মেন্টালি ঘুম থেকে উঠে সুন্দর করে ছবি করে অ্যাক্টিং করে আসতে পারবে, ওর কাপড় চোপড় স্মার্ট লাগবে, ওর ভয়েস, ওর কীভাবে থ্রো করছে ডায়ালগ, ওটা যেন শুনতে ভালো লাগতে হতে পারে, ওর ইংলিশ উচ্চারণ বাংলা উচ্চারণ ওর সুন্দর করে করছে কিনা, আমার কানে লাগছে কিনা, এগুলো ওয়াজ মোর মাই টাইপ অফ ইম্পর্টেন্স দেয়ার। বাট আমার আনফর্চুনেটলি এই যেখানে আমি শাবনূরকে আমার ফ্রেন্ড ভেবেছি, আই ফেল্ট আই ওয়াজ ডাবল ভাবে ডিসিভড। দুই দিকে দুঃখ পেলাম। নট অনলি ইমন, শাবনূরের কাছে আমার একটা দুঃখ ছিল, মানে অভিমানটা আমার কিন্তু শাবনূরের সাথেই ছিল। ইট ইজ বিকজ আমি তো শাবনূরকে আমার ফ্রেন্ড ভেবেছি। সামিরা আপু, সালমান ভাইয়ের সাথে কি শাবনূরের প্রেম ছিল না ভাই বোনের সম্পর্ক ছিল? ফাইনালি আপনি কি ফাইন্ড আউট করে পেয়েছেন? কোনোটাই ছিল না। কি ছিল তাহলে? কি ছিল তুমি এটাই শুনতে যাচ্ছ অনেকক্ষণ থেকে। কি ছিল এটা শাবনূর ভালো বলতে পারবে, ও তো বেঁচে আছে, ওকে জিজ্ঞেস করো না কেন? ও তো বলেছে ভাই বোনের সম্পর্ক। তাহলে ওটাই মেনে নাও, আর কি করবো? আমি তো আর কিছু বলবো না, কারণ ইমন কিন্তু নাই। ইমনের এগেনস্টে আমি কোনো কথা বলবো না। ইমনের ফরে যতটুকু আমার যা বলার আমি সব বলে যাব। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার এক্স হাজব্যান্ড হতে পারে সে, কিন্তু আমি ওকে নিয়ে এমন কিছু বলবো না যে মানুষটা জীবিত নাই তাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য। যেদিন সালমান শাহ এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন, আপনি কি ওই দিনকার আপনার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের কিছু অংশ আমাদের বলবেন? এটা না জয়, একদম বলতে ইচ্ছা করে। এখানে বলতে গেলে আই কমপ্লিটলি লুজ মাই ট্র্যাক অফ ফোকাস অন মানে আদার কোয়েশ্চেন্স, বিকজ ইটস সো ইমোশনালি ট্রমাটাইজিং যে এটা, বিকজ আমি চোখে কি দেখেছি না, আমি এটা তোমাকে ব্যাখ্যা করে কোনো ভাষায়, আমার বাসা কোনো ফ্যান নাই কিন্তু জয়।
There's no fan in my house, in my entire house. It gives me trauma. I'm traumatized. কোনো বাসায় গেলেও ফ্যান থাকলে আমি দূরে গিয়ে বসি। It gives me trauma. তো তুমি বুঝতে পারছো যে আমার সময় তোমরা কিন্তু কোনোদিন এই জিনিসটা চিন্তা করছো না যে আমার 21-22 বছরের একটা মেয়ে তার সালমান শাহ মারা যাওয়ার আগের দিন রাত পর্যন্ত আমার নামে একটা বদনাম নেই কেন? ইমন কোনোদিন আমার নামে একটা বদনাম করে গেল না কেন যে আমি হ্যাপি না, আমার বউ পছন্দ না, আমি বউকে ডিভোর্স দিয়ে দিব, আমি শাবনূরকে ভালোবাসি, আমার মা খুব ভালো, কেন এগুলো বলে গেল না? ইমন তো সব জায়গায় সামিরার প্রশংসা করে গেল। যাও সব ইন্টারভিউ দেখো, ইমনের ইন্টারভিউ পড়ো, গো থ্রু হিজ ইন্টারভিউ। সালমান শাহ ভাইয়ের যে সম্পদ বা টাকা পয়সা ছিল তার কোনো অংশ কি আপনি পেয়েছেন? না, আমি নিতে পারি নাই, নিতে চাইও নাই ওই সময়, কিন্তু এখন আমি নিতে চাই। কি আছে যা আপনি নিতে চান? কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমাকে ও হেভা করেছিল, যেটা গিফটেড, যেটা আমি আইন ইসলামিকভাবে যেটা আমি পাই, যেহেতু আমার কোনো সন্তান ছিল না ওর সাথে, তো ওর সব কিছুর মধ্যে 100%-এর মধ্যে 75% কিন্তু বাবা, মা এবং ভাই পায়, আর 25% আমি পাই। সে 25% আমি দাবি করছি না, আমি চাই না। আমি চাইলে তখনই আমি এটা নিয়ে ফাইট করতে পারতাম, কিন্তু যেগুলো আমাকে হেভা করা ছিল সেগুলো সব যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয়। আমি সব ভক্তদেরকে দিয়ে দিব। কে বুঝিয়ে দেবে? ওর মা যে নিয়েছে, তার ওর সাথে কি ভাই কখনো শাহরান। তার সাথে কি কখনো কথা হয়েছে আপনার এই ব্যাপারে? না, ওনার সাথে কি কথা বলার পরিস্থিতি আমার তৈরি হয়েছে কখনো? এই গত 25-30 বছরে হয়নি। কিভাবে হবে? উনি তো আমাকে খালি গালিই দেন, উনি কখন আমাকে নিয়ে ভালো কথা বলেন? ওকে, আপনি সেই হেবা করা জিনিসগুলো চান। জি। তো আপনি যে ভক্তদের কাছে দেবেন, এরকম অনেক ভক্তের নামে আপনি নাকি মামলাও করেছেন। আমি একটাও মামলাও করিনি। আপনি আমাকে একটা মামলা দেখান। বা থ্রেট দিয়েছেন বা তাদের উপর বিরক্ত প্রকাশ করেছেন? আমি আপনাকে এই মুহূর্তে আপনি যদি সত্যিকারে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু শো দ্য ট্রুথ, তাহলে আপনাকে দেখাতে হবে নীলা চৌধুরী জিডি মামলা। উনি এম এ শফি নামে একটা ভদ্রলোক, উনি একটা ফ্যান। উনি লাস্ট এফডিসিতে লাস্ট 21 কি 22-23 বছর থেকে ইমনের জন্মদিন থেকে শুরু করে ইমনের মৃত্যুবার্ষিকী প্রত্যেকটা ইভেন্ট খুব সুন্দরভাবে বড় বড় ইম্পর্টেন্ট মানুষদেরকে, নায়ক নায়িকা সবাইকে একত্র করে দোয়া মাহফিল করে গান টান বাজনা দিয়ে যেভাবেই হোক ও এই ছেলেটা করে এসছে। এই ছেলেটাকে এই লাস্ট 10 দিন আগে নীলা চৌধুরী জিডি করে দিয়েছে। আমি কেন জিডি করতে যাব? ছোটকু আহমেদ ভাই, হি ইজ আ লেজেন্ড। উনি 70 মৃত্যু নাই ছবি উনি আমাদেরকে উপহার দিয়েছেন। ওই ছবি দেখে কোটি কোটি মানুষ ইমনের জন্য কান্না করেছে। ইমন মারা যাওয়ার এক সপ্তাহ পরের শুক্রবারে, ইমন এক শুক্রবারে এক জুম্মায় মারা গেল। পরের জুম্মায় এই ছবিটা রিলিজ হওয়াতে মানুষ পাগলের মতো করে দেখতে গেল এবং সবাই কান্না করলো। ওই ছোটকু ভাইকে, ছবিতেও ফাঁসির দৃশ্য ছিল বা হ্যাঁ ওটা একটা ছিল, জেলখানার ব্যাপার ছিল, হ্যাঁ ওটা স্টোরিটা ওরকম ছিল, হ্যাঁ যে শত্রুর মৃত্যু নাই। তো আসলেই শত্রুর মৃত্যু নেই, আসলেই কিন্তু শত্রুর মৃত্যু নাই জয়, জানেন এই কথাটাই আসছি। দেখো এই ছবিতে ছোটকু ভাই এখন সোহান ভাইয়ের সাথে আমার সাথে 4.5 বছর আগে আমার এই বাসায় এসে আমার থেকে কিছু কিছু স্টোরি নিয়ে গেছে, বলেছে আমরা ইমনকে নিয়ে একটা ট্রিবিউট করব। আমার শুরু হয়েছে এই সালমান শাহকে তৈরি করেছি, আমি একটা শেষ বয়স, আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে। সোহান ভাই আমাকে বলছে গল্প করে যে আমার ব্রেন স্ট্রোক হয়ে গেছে, ছোটকু ভাইকে নিয়ে এসছি সামিরা, আমাদেরকে একটু তোমাদের, আমি তো জানি তোমাদের লাভ স্টোরিটা অনেক বেশি রোম্যান্টিক ছিল, ইমন অনেক পাগলামি করতো তোমার জন্য, ছোট ছোট গল্প যেগুলো ছিল ওগুলো তুমি আমাকে একটু ভেঙে বলো, আমাকে তুমি স্ক্রিপ্টটা তৈরি করে দাও। তো আমি তো স্ক্রিপ্ট রাইটার না, বাট আমি আপনাকে ঘটনাগুলো বলতে পারি, আপনি আমাকে ইউ ক্যান কিপ মি অন রেকর্ড। তো ওনারা ওইভাবে আমাকে রেকর্ড করে ওনারা নিয়ে গেছেন। এটা 4.5 বছর আগের কথা। এখন সোহান ভাই নাই, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, উনি মারা গেছেন। ছোটকু ভাই এটা মনে হয় 6 সেপ্টেম্বরে কোনো একটা টিভি অনুষ্ঠানে বা ওনার ফেসবুকে কোনো এক জায়গায় ওনার ইচ্ছাটা প্রকাশ করেছে যে উনি ছবিটা করবেন। নীলা চৌধুরী তো ছোটকু ভাইকে ফোন করে যা ইচ্ছা তা বলেছেন। ছোটকু ভাই তো এখন করবেন না, উনি গতকালকে বড় করে নিউজ করে বলেছেন যে উনি এই ছবিটা আর করবেন না। ওকে আপু, আমরা তো অনেক কথা বলে সব কথায় তো বাধা উনি দিচ্ছেন। আপনি তো বললেন আমি ফ্যানকে বললাম। আমি কিন্তু কিছুই বলি নাই আপু। না আপনি বলেন জয়, আপনি তো বলেন আমি ফ্যানের পক্ষে। আমি যদি কেস করতাম তাহলে আমার নামে একটা বাজে কথা আসতো না। এই ক্লিয়ার আপনি করলেন, এটা অনেক ভালো। আপু আমরা সালমান শাহকে নিয়ে অনেক তথ্যই আপনার কাছ থেকে জানলাম, তার আগে আপনার পার্সোনাল লাইফ নিয়ে জেনেছি, আপনার এখনকার ক্যারিয়ার নিয়ে জেনেছি। একটু অন্যভাবে আপনাকে এবার
অডিয়েন্স হিসেবে একটু জানতে চাই যে এত বড় একজন সুপারস্টারের ওয়াইফ হয়ে এত বড় কাজ করে ওনার পাশে থেকে অন্যান্যদের গ্রুমিং করে আপনি ইন্ডাস্ট্রিকে একভাবে দেখেছেন, তারপর তো কত 30-35 বছরে কত ইন্ডাস্ট্রি কত রকমভাবে 28 এগিয়েছে। বছর 28 বছরে অনেকভাবে এগিয়েছে ইন্ডাস্ট্রি। তা এখন যে নায়ক নায়িকাদের দেখেন, কাকে এরপরে সালমান শাহর পরে কাকে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ, কাকে সবচেয়ে বেশি সুপারস্টার মনে হয় আফটার আমি সালমান ইমন শাহ? মারা যাওয়ার পর আমি কোনো ছবি দেখিনি। বাংলার ছবি দেখেন নাই কোনো? এত নায়ক নায়িকা এলো গেল, না, কারো আমি ছবি ওই যে দেখেন নাই? অনলাইনে সবাইকে চিনি, ওকে বাট আমি কোনো ছবি দেখিনি। আমার কোনো ছবি দেখার ইচ্ছা ছিল না, আর ওকে এখনো নাই। যদি কোনোদিন ইচ্ছা করে বলবো সেটা, কিন্তু আমার চোখে পড়ার মতো নায়ক কাউকে ছোটও করতে চাই না, কিন্তু আমার মনে হয় না যে ইমনের মতো নায়কের ওই ক্যালিবারের নায়ক মনে হয় কাউকে তো বলতে শুনি না। যদি শুনতাম তাহলে দেখতাম, আই উড হ্যাভ কম্পেয়ার্ড, তাহলে আমি কম্পেয়ার করতাম যে আর হলে ইমনের থেকে ভালো হলে আমি বলবো, কিন্তু আমি আসলে শুনিনি। তোমরাও তো বলনি, বলো দেখি কাকে দেখতে বলো। সেলিব্রিটিদের লাইফ ডিফারেন্ট, মানুষজনের কৌতূহল সারা জীবন ধরেই থাকে। আমরা আমরা নিজেরাই বড় হয়েছি সেলিব্রিটিদের দেখে, কখনো দেখতাম কখনো ভাবতাম নিজে হব। এই জীবনটা আসলে আপনি আমার চেয়ে বেশি কাছ থেকে দেখেছেন। সেলিব্রিটি আসলে কি আপু, এই ঘোরটা কি? আমি যদি তোমাকে বড় সত্যি করে একদম প্রথম থেকে শুরু করি, আমার বাবা ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেন, ন্যাশনাল ক্যাপ্টেন। আমি কিন্তু ইমরান খান, সুনীল গাভাস্কার, কপিল দেবকে কাছে থেকে দেখে বড় হয়েছি। আমি কিন্তু অনেক সেলিব্রিটির মাঝে বড় হয়েছি। আমি কিন্তু জানতাম না আমি যে ছেলেটাকে ভালোবাসি, যে ছেলেটাকে আমি বিয়ে করছি, সেই ছেলেটা সালমান শাহ হবে। এটা কিন্তু আমার জানা ছিল না, কিন্তু আমি জানতাম যে তার মধ্যে একটা ট্যালেন্ট আছে, সামথিং ওয়াজ দেয়ার। বিকজ আমি ওকে পছন্দ তো এমনি এমনি করিনি। আচ্ছা, আপনি কেন কেন করেছেন পছন্দ? আমার পছন্দ করার মেইন কারণ, ফার্স্ট কারণ হচ্ছে দেখতে ভালো ছিল। এটা তো সবারই পছন্দ, ফার্স্ট তো মানুষ দেখে পছন্দ করে। সেকেন্ড যেটা আমার ভালো লেগেছিল, ইমনের পাগলামি, প্রচণ্ড পাগলামি, ইমোশনাল। ওই পাগলামিটাই আপনাকে অ্যাট্রাক্ট করেছে? ওই পাগলামিটা মেয়েরা আমার তো কাছে, পাগলামি পছন্দ করে, সেক্ষেত্রে শাবনূরের দোষই বাকি। আমি তো কাউকে দোষ দিলাম না। আমি কি দিলাম শাবনূরের দোষ? আমিও দোষ দিচ্ছি না, আমি কথার কথা বললাম। কারি বা দোষ? তুমি দিয়ে দিলা, আমি তো দিলাম না। আমি তো কাউকে দোষ দিই নাই, তুমি তো আপনিও দেন বললে নাই। দোষ আমি বললাম শব্দটি। যে পাগলামি করে তাকে সবাই পছন্দ করে। হ্যাঁ, মৌসুমী আপাও করছে, শাবনূরও করছে, আপনিও করছেন। যারা নায়িকা ছিল বা যারা পরিচালক ছিল সবাই তাকে ভালোবাসছে পাগলামির জন্যই তো, নাকি আবার পাগলামির জন্যই মৃত্যু? সবার পাগলামি অন্যজনের কাছে বাইরের পাগলা। একটা জিনিস কিন্তু এটা এটা তোমার, আমি শিওর জয় তুমি এটা বুঝো, তুমি নিজেও একটা সেলিব্রিটি। হ্যাঁ, তুমি যখন ঘুম থেকে ওঠো এবং তুমি যখন ঘুমাতে যাও, তুমি মোটেও সেলিব্রিটি থাকো না। তুমি কিন্তু তোমার বাসায় তুমিই থাকো। তোমার বাজার করতে হবে, তোমার বাচ্চাকে স্কুলে উঠাতে হবে, তোমার মায়ের শরীর খারাপ হলে তোমাকে দেখতে হবে, তোমার ওয়াইফের কিছু লাগলে তোমাকে জানতে হবে, তোমার নিজের ভালো লাগতে না পারে, আজকে আজকে তোমার শরীর খারাপ লাগছে, ঘুমাতে ইচ্ছা করতে পারে, তোমার কিচ্ছু করবো না, আজকে ঘুমাবো। তো তুমিও তো একটা মানুষ। প্রতিটা সেলিব্রিটি কিন্তু মানুষ। সেলিব্রিটি কিন্তু ধোয়া, মানে আমরা বলি না যে ধরতে পারবো না, ছুতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। তো এই জায়গাটা কিন্তু ইমনও কিন্তু একটা মানুষই ছিল না। ও তো একটা 24 বছরের, মানে ও 19 তারিখে 25 হতো, ও 24 বছরের একটা ইয়াং ছেলে ছিল। হি ওয়াজ হাইলি সেন্টিমেন্টাল, হি ওয়াজ হাইলি, মানে আমি কিভাবে বলবো, যদি কোনোভাবে আমরা ইমনকে হেল্প করতে চাই তো আমরা আসলে কেউ বুঝতে পারিনি। তোমরা যে কথাটা বলো, তীরটা খালি আমার দিকে দাও, একটা আঙ্গুল আমার দিকে আসলে 4টা আঙ্গুল কিন্তু পিছের দিকে যায়। তো ওইখানে তো ওর মারও বোঝা উচিত ছিল যে তার ছেলের একটু প্রবলেম হচ্ছে, বা ছেলের সাথে বসা উচিত মায়ের। বাবারও উচিত ছিল তার অ্যাঙ্গেল থেকে যে আচ্ছা বাবা কী সমস্যা। হ্যাঁ, প্রডিউসারদেরকেও আমি বলবো যে ওনারাও যখন সালমান শাহকে তৈরি করেছেন, কেউ বুঝে ওঠার আগেই সব শেষ। সব কিছু বুঝার আগেই তার অভিমানটা অনেক বড় হয়ে গেল। আমি জানি না, এটা আমার শেষ প্রশ্ন। সালমান শাহ বা ইমন, আমাদের সালমান শাহ আপনার ইমন, যদি কখনো অসম্ভব একটা ব্যাপার, এটা কোনোদিন হবার নয়, এই প্রশ্নের জবাব দিব না আমি। তাকে পেলে কি জিজ্ঞেস করতেন একটা কথা? তাকে পেলে প্রথমে জিজ্ঞেস করতাম তুমি তোমার মার সাথে কথা বলো প্লিজ।
আপনি নিজের কিছু বলার নাই? নিজের কিছু ও জানে, ওর সাথে আমার অনেক কথা হয়ে গেছে অলরেডি। একা একা তো কথা বলি। মানুষ যখন হাজবেন্ডকে হারায়, একটা ইয়াং মেয়ে যখন তার হাজবেন্ডকে হারায়, আবেগে কান্নাকাটি করলে, জায়নামাজে বসলে আল্লাহর সাথে কথা বলে, এবং যে মারা গেছে তার সাথেই কথা বলে। ওনার কবরে গিয়েছেন কখনো? যখন যান তখন? এখানে না যাই প্লিজ জয়, এগুলোতে গেলে না ইমোশনাল হয়ে যাবো। ওকে, আমরা আর ইমোশনাল আপনাকে করতে চাই না, আমরা আপনাকে মুক্তি দিতে চাই। আমার একটু কথা বলার আছে। এটার কোনো শেষ হচ্ছে না কিন্তু। তুমি যদি দেখে থাকো, এই শাশুড়ি বউ, বউ শাশুড়ি, বউ শাশুড়ি করতে করতে মাঝখানে ভক্তরা কনফিউশনে ভুগছে। কিন্তু তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে নীলা চৌধুরীর প্রথম থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্যর মিল নাই। হ্যাঁ, উনি একবার বলছে আমি মারি, একবার বলছে আজিজ মোহাম্মদ ভাই মেরেছে, একবার বলছে ডন মেরেছে, একবার বলছে আমার মা মেরেছে, আমার মা, একবার বলছে আমার বাবা আসামি, একবার বলছে যে রুবি সুলতানা কি জানি বলছে। তারপর সে আবার বললো এখন লাস্ট তার যে ভিডিও, যেটা থেকে আমি শুরু করলাম ইন্টারভিউ দেওয়া, অ্যান্ড আই উইল নট স্টপ এনিমোর, আই উইল নট অ্যালাউ নীলা চৌধুরী টু টক। আই এম সরি, ওনাকে আমি আর এক শাশুড়ি হিসাবে রেসপেক্ট দিতে পারছি না। উনি নীলা চৌধুরী থাকবেন। বহুকাল ইন্টারভিউ দেন নাই, ক্যামেরার ফোবিয়া আছে বলে। হঠাৎ করে এই ফোবিয়াটা কাটলো কিভাবে? ক্যামেরা ফোবিয়া ঠিক না। এটা আমি ইন্টারভিউ দিই নাই বিকজ আই ওয়াজ আন্ডার ইন্টারোগেশন, আই ওয়াজ আস্কড নট টু গিভ। আপনি যখন ইন্টারোগেশনের আন্ডারে থাকেন, আপনি ডিবি 2 বার, সিআইডি 1 বার, জুডিশিয়াল 15 বছর, পিবিআই 5 বছর, আপনাকে এই 28টা বছর তো আমি এগুলোই করলাম। আমি লাস্ট 25 বছর তো এগুলোই করলাম পিবিআই রিপোর্ট আসা পর্যন্ত। তাহলে আমি কার সাথে কথা বলবো? কে আমার সাথে কথা বলবে? উনি একতরফা গুলি মেরে গেল। উনি একতরফা একদিন বলে তার দিয়ে মারছে, একদিন বলে ইঞ্জেকশন দিয়ে মারছে, একদিন বলে রিজভি আসছে। রিজভিটাকে, হুজ রিজভি বলেন তো? রিজভিটাকে জানেন আপনি? রিজভিটাকে, রিজভিটা একটা ভক্তকে নিয়ে জোর করে নীলা চৌধুরী গাড়ি করে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে গিয়ে পুরা সব কিছু সাক্ষী আছে। এটা সিআইডির কাছে পুরো রিপোর্ট আছে। আই ক্যান গিভ ইউ দ্য হোল রিপোর্ট। যে রিজভি তৈরি সম্পূর্ণ নীলা চৌধুরী করেছে। উনি ওই মাত্রায় গেল কেন? যে একটা মানুষকে প্রমাণ করাতে হবে। আপনার অনেক ক্ষোভ। আমার ক্ষোভ না, ওনার ক্ষোভ। ওনার প্রতিও আপনার ক্ষোভ, কারণ উনি যথেষ্ট অনেক কিছু আপনার সাথে করেছে বলে আপনি বলছেন। হ্যাঁ হয়েছে। আপনি কি ওনার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেবেন? অবশ্যই নিব। এতদিন নিয়ে আমার কোনো লয়ার 28 বছর ছিল না। এখন কি আপনি ওনার? আমি লয়ার নিয়োগ করেছি। আমি লাস্ট 1.5 মাস থেকে লয়ারের সাথে কথা বলছি এবং অনেক কিছু করছি। উনি আমাকে অনেক। কিন্তু আপনার কি মনে হয় না যে 28 বছর পর যদি একজন প্রয়াত নায়কের মার বিরুদ্ধে আপনি মামলা করেন, সেটা আপনার সেন্টিমেন্টের, আপনার প্রতি মানুষের সেন্টিমেন্ট নেগেটিভ হবে? নো, মানুষের রাইট আছে জানার। যারা সালমান শাহকে ভালোবাসে, সালমান শাহ যদি আত্মহত্যা করে তাও ভালোবাসবে, এবং আত্মহত্যা না করলে, যেটা ওনারা উল্টা অনেক কিছু বলতে চান, আপনারা এটাকে রহস্যজনক বানিয়ে রাখবেন না। এটা এত রহস্যের কিছু নাই। ইট ইজ জাস্ট আ কেস অফ একদম চোখ বন্ধ করে সুসাইড। সো ডু নট মেক ইট মিস্টিরিয়াস। এটাকে স্টোরি টেলার হিসাবে ইউজ করবেন না, যেটা নীলা চৌধুরী করে থাকেন। এটা আমার অনেক আপত্তি আছে। আপনি বারবার মা দিয়ে ওনাকে সম্মান দিচ্ছেন, আমিও দিচ্ছি, কিন্তু এই মাটা, সব মা কিন্তু এক হয় না। এমনও মা আছে যে 2 বাচ্চাকে মেরে নিজেও মারা যায়। তো নীলা চৌধুরী কোন ধরনের মা সেটা আমি বলতে পারবো, আপনি বলতে পারবেন না। ওকে আপু, আপনি এখন এত সুন্দরী কিভাবে? এটা আপনার চোখে চশমা লাগবে, আমি আমার চশমাটা আপনাকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এই অনুষ্ঠানটা আমরা দেখলাম এটিভি ইউএসএ সৌজন্যে। আপনি এটিভি ইউএসএ সৌজন্যে অবশ্যই আমি বলবো, দর্শকদের কিছু বলেন। হ্যাঁ অবশ্যই বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি। ইট ওয়াজ আ প্লেজার টকিং টু জয় অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড আই এম সরি ইফ আই সাউন্ডেড অ্যারোগেন্ট অ্যাট টাইমস, বাট এত অ্যাটাকিং কোয়েশ্চেন্স আসে, সো মাঝে মাঝে আমার রাগটাও বের হয়ে আসে। ইটস অনলি ন্যাচারাল, বাট দোয়া করবেন সবসময়। আর চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমনের আসল নাম, নট সালমান শাহ। আপনারা ইমনের জন্য দোয়া করবেন, চৌধুরী মোহাম্মদ শাহরিয়ারের নামে দোয়া করবেন সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ। চশমাটা আপনাকে ফেরত দেই। হ্যাঁ, কারণ আমার পাওয়ার আপনার পাওয়ার একই হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।